স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন। দেশের প্রশ্নে সবাইকে এক কাতারে দেখতে চায় আপামর জনগণ। তরুণ সমাজের আশার আলো, আশার বাণীটাকে সামনে নিয়েই আমরা সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। জনগণের অংশগ্রহণে একটি ক্রেডিবল পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে। কারো সাথে অনৈক্য নয়, রয়েছে স্বার্থের সংঘাত, মন্তব্য মির্জা আব্বাসের। ফখরুল বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে মানা হবে না, বললেন নাহিদ ইসলাম। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে ট্রেনে, যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পরে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2-1 দিন পর আর কি বাড়বো। র‍্যাব পরিচয়ে ধানমন্ডির একটি ভবনে ডাকাত দলের হানা, পালানোর সময় 4 জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। ভারতের চ্যাংড়া বান্ধায় এক বাংলাদেশিকে হেনস্থা, ছেলেকে না নিয়েই ফিরে এসেছেন আজাদুর রহমান। আমি উঠছি, তারপরে ওরা ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে যে না যেতে পারবা, তুমি নামো। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা ২০০০-২৫০০ টাকা ভাড়া পাবে। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টারা বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। আশা করেন ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা ঐকমত্যে পৌঁছাবে। বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকার প্রধান। বীর সংগ্রামীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপরে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এরপর এক এক করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। তাদের কণ্ঠেও ঐক্যমত রাখার তাগিদ। তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। ২৪-এ যে ছাত্র জনতা একটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয়। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের যে বাংলাদেশের জাতি সর্বশ্রেষ্ঠ জাতি,
এবং এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ফটক। 26 মার্চের স্বাধীনতার ঘোষণায় এই ভূখণ্ডের মানুষের সেরা প্রাপ্তি, যার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেয় আমরা আর পরাধীন নই। পৃথিবীর মানচিত্রে আসে পরিবর্তন, আকাশে ওড়ে লাল সবুজের পতাকা, যুক্ত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। 54 পেরিয়ে 55 বছরে পা দিল বাংলাদেশ। অসংখ্য মানুষের ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। এই দিনটি স্মরণে 26 মার্চ সকালে ঢাকাসহ সারা দেশে 31 বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। মুহূর্তেই স্মৃতিসৌধ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সাথে সাথে জনতার ভিড়ও বাড়ে এবং নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। বিভিন্ন বয়সের মানুষ প্রিয় স্বদেশকে উন্নত আর সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানান। রাষ্ট্রের কাছে প্রত্যাশা হচ্ছে রাষ্ট্র যেন আমাদের যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক আমাদেরকে দেওয়া উচিত সেটা যেন আমাদেরকে নিশ্চিত করে। ন্যায় বিচার নিশ্চিতের যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সত্যিকার অর্থে তেমনটি আমরা এখনও পেয়েছি বলে মনে হয় না। তবে 24 পরবর্তী বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি বলে আমরা মনে করছি। এই কঠিন সময়ে জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা যারা একসাথে আন্দোলন করেছি, এখন কিন্তু নিজেদের মধ্যে ঐক্যটা একটু ঘাটতি দেখা যাচ্ছে। হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারোর সাথে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। পরে মির্জা আব্বাস বলেছেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি আছে, দলীয় আদর্শের ভিত্তিতেই কথা বলছেন নেতাকর্মীরা, এমনটাও জানান মির্জা আব্বাস। বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে বলে মনে করেন এই বিএনপির নেতা। আর তার প্রত্যাশা ডিসেম্বরেই নির্বাচন হবে। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। 71 আর 24 আলাদা নয়। 24-এর গণ অভ্যুত্থানে 71-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, যারা 71 আর 24-কে পরস্পর বিরোধী বা মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেছেন নাহিদ। তিনি আরো বললেন, ক্ষমতায় বসতে নির্বাচন চাপিয়ে দেওয়া হলে তা মানা হবে না। ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ তোলেন। এছাড়া সংবিধান আঁকড়ে ধরে রেখে পুরনো বন্দোবস্তে দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে বলেন নাহিদ ইসলাম। একাত্তর এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 21-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ
এবং আমরা মনে করি তারা 24-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছে, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন তা অস্পষ্ট বলেই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের চলমান সংকটের সমাধান করতে। প্রায় 1.5 দশক পর সেই পুরনো নামে ফিরল জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যায় দলটির নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসে স্লোগানে স্লোগানে দলের নেতাকর্মীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের অবদান। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার জিয়ার অবদানের কথা স্মরণ না করায় হতাশার কথা জানান বিএনপি মহাসচিব। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মহাসচিব বলেন, এতে সংকট আরও বাড়বে। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। নিজেদের স্বার্থে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে বলেন মির্জা ফখরুল। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় 24-এ এদেশের তরুণরা গণতন্ত্র এনে দিয়েছে বলেন মির্জা ফখরুল। এই গণতন্ত্র ধরে রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে চীনের রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, দুদেশের সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বৌরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে 27 মার্চ অংশগ্রহণ করবেন। আর প্রধান উপদেষ্টা এ সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ঈদের ছুটি শুরুর আগেই ছুটির আমেজ শুরু হয়ে গেছে। স্বজনদের সাথে ঈদ করতে সড়ক পথে আগেভাগেই অনেকেই বাড়ির পথ ধরেছেন। আর ঘরমুখদের যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সারা দিন 69টি ট্রেন চালাবে রেলওয়ে এবং ভোগান্তি লাঘবে রেলের দুর্নীতি অপচয় বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এদিকে লম্বা ছুটির কারণে গাবতলী, মহাখালী, গুলিস্তান, সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম। ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, বুধবার সারাদিনে কমলাপুর থেকে 69টি ট্রেন চলাচল করবে। ঈদ যাত্রায় যাত্রী চাপ সামাল দিতে যুক্ত হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। শেষ মুহূর্তের সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে, সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচলও শুরু হয়েছে।
27 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়েছে বলে দাবি রেলওয়ের। আজকে আমাদের সকল আন্তঃনগর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায়, শুধুমাত্র তিতাস কমিউটার ট্রেনটি দেরিতে আসার কারণে 45 মিনিট লেটে ছেড়ে যায়। সকালে কমলাপুর স্টেশনে ঢাকা ভৈরব রুটে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা। পুরনো রুটে পুরনো লোকোমোটিভ ও কোচ দিয়ে নতুন করে উদ্বোধনের বিষয় ব্যাখ্যা করেন তিনি। ইঞ্জিনের স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি, তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। বলেন, রেলের দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে। টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য 2.5 টাকার মতো খরচ হয়। তো এইটার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি দেখা যায়। গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম। এবার 9 দিন ছুটির কারণে চাপ কম বলে জানান যাত্রীরা। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, মাত্র 40 নম্বরের রানিং চলতেছে 38। কাটছিলাম তখনকার প্রাইস তো ছিল আপনার হচ্ছে 650 টাকা ভাড়া, কিন্তু ওই সময় লাগছিল 850 টাকা করে। এদিকে অনেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তদারকিতে ছিল বিআরটি এর মোবাইল কোর্ট। ঈদের একদিন পর্যন্ত আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করব। কোথাও কোনো অনিয়ম, কোথাও কোনো ত্রুটি পেলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। এদিকে ঈদ যাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় জটলা দেখা দিচ্ছে এবং ঈদযাত্রা পুরোদমে শুরু হলে এই যানজট আরও বাড়ার শঙ্কা করছেন যাত্রী চালকরা। যদিও ট্রাফিক পুলিশ বলছে চলাচল নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে ঈদযাত্রা। গাজীপুরের মহাসড়ক হয়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। গাজীপুরের মধ্যে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়ক। আব্দুল্লাপুর থেকে টঙ্গী হয়ে যানবাহনের চলাচল। ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে কাউন্টার। যত্রতত্র থামছে দূরপাল্লার অনেক বাস। এতে রাজধানীর প্রবেশমুখে দেখা দিতে শুরু করেছে যানজট। এখন মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে না। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2 দিন পর আর কি বাড়বো। মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী কাঁচা বাজার, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজটের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে। অনেক জায়গায় অনেক কাজ চলতেছে, আমাদের লোকাল গাড়িগুলো আছে, ওরা যদি মেনটেন্যান্স করে, রুটটা সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে রাস্তা জ্যাম থাকবে না। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। গাজীপুরে প্রায় 6000 শিল্প কারখানা রয়েছে। পুলিশ বলছে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 13 কিলোমিটার সড়কের সব কয়টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে, সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা। এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব। 9টি রেখার প্রস্তুত রেখেছি, যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 শিফটে 5 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলেও জানিয়েছে জিএমপি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের পরপরই জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনি দেওয়া হয়। এর মাধ্যমে 55তম স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে তেঞ্চকা পুরনো বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই তোপধ্বনি করা হয়।
মহান স্বাধীনতা দিবস আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই দিনটি। রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলো ছাড়াও সব জেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে উচ্ছ্বাস আনন্দে। 53 বছরের স্বাধীন দেশে পাওয়া না পাওয়ার হিসেবে সংশয় থাকলেও বাঙালি আজও স্বপ্ন বুনছে। তারা বলছেন ৭১-এর স্বাধীনতা আর ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্রের দেশ হবে বাংলাদেশ। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালির অনন্য অর্জন স্বাধীনতা। নতুন দেশ বাংলাদেশের সূচনা। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসের মূল আয়োজন। সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সবার কণ্ঠে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে জয় হোক দেশের মানুষের। ৭১-৭১-এর জায়গায় থাকবে, ২০২৪-২০২৪-এর জায়গায় থাকবে। মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ২৪-এও কিন্তু সেই একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। খুলনার গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শুরু হওয়া নতুন দেশ গড়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন সংগঠনের নেতারা। ছিল দিনব্যাপী নানা আয়োজন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদেরকে অর্জন করতে হবে এবং আমাকে ধারণ এবং লালন করতে হবে। ৫৫ বছর পরও আমরা নারী হিসেবে আমি কতটুকু আসলে নিরাপত্তায়। নতুন উদ্যমে দেশ গড়ার সংগ্রাম অদম্য। এই অঙ্গীকারে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে রংপুরে ঢল নামে সর্বস্তরের মানুষের। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্তরের মানুষ। বলেন ৭১-এর স্বাধীনতা আর ২৪-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ, সে দেশ হবে গণতন্ত্রের, থাকবে না কোনো বৈষম্য। যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দান করেছে, সেই উদ্দেশ্য এখনো সফল হয় নাই। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারলেও আমরা অনেক দূর এগিয়ে গেছি। ভোরের আলো ফুটতেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয় কমিশনার, বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সংগঠন। স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে রমজানের ছুটি থাকায় জেলায় স্বাধীনতা দিবসের আয়োজন কিছুটা সীমিত। ভোরে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ নানা আনুষ্ঠানিকতা হয়। স্বাধীনতা দিবসে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। শুধু খাতা কলমে স্বাধীন নয়, স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে চায় দেশবাসী। এমন প্রত্যয়ে লক্ষ্মীপুর, মেহেরপুর, সুনামগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে পুরোনো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে এবং এগুলো আওয়ামী চরিত্র। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন, সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত ইসলামী প্রস্তুত আছে। রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয় ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায়
20 থেকে 25 জনের একটি দল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন 2 জন এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে, তারা বেরিয়ে যাওয়ার পরে আরও 3 জন ওই কক্ষে প্রবেশ করে বাকি টাকা নিয়ে যায়। 999-এ কল পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় 4 জনকে তারা গ্রেফতার করে আর বাকিরা পালিয়ে যায় এবং তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে 2 পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে র্যাবের কেউ নেই, তবে সংস্থাটির কোনো সদস্য জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। আমাদের টিম যাওয়ার পর ওরা হচ্ছে দ্রুত ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এর মধ্যে যে ফোর্স ছিল, অফিসার ছিল, তাদের যে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আমাদের পুলিশ সদস্য 2 জনের মতো আহত হয়েছে আর এরপরে 4 জনকে ধরতে পারে। ভারতের চ্যাংড়া বান্ধায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি। পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হলো বাবা আজাদুর রহমানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার সেই দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী আজাদুর রহমান জানিয়েছেন, গতকাল চ্যাংড়াবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ইমিগ্রেশন শেষে গাড়িতে উঠতে ভারতীয় বাধা দেয় এবং গালি দেওয়ার গুজব রটিয়ে তখন হেনস্থা শুরু হয়। বাইপাস পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয় তাকে। ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নিলেও সেখানেও ধরা হয় এবং পরে মেখলিগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে যায়। বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আবার ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সামনে হেনস্থার চেষ্টা করা হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। আজাদুর রহমানের দাবি, কোনো দালাল না ধরে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্রে ডলার না ভাঙানোয় কিছু লোককে দিয়ে তাকে হেনস্থা করা হয়। আমি উঠছি, ওঠার পরে ওরা ঘিরে ধরে বলে যে না যেতে পারবা না, তুমি নামো। ওদের এখন সব বসে আছে। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2000-2500 টাকা ভাড়া পাবে। আমি আবার ইমিগ্রেশন করি নাই, ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমসের সাথে ওদের একটা লিঙ্ক থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হচ্ছে। সকালে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই আনুষ্ঠানিকতা চলে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। আবার এই সময় বিএসএফ এর পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কদিন পর ঈদ, পাঞ্জাবির সঙ্গে পরা চাই সুন্দর টুপি আর সাথে আতরের সুবাস পছন্দ ছোট বড় সবার। ঈদগাহে নামাজের অন্যতম অনুষঙ্গ জায়নামাজ, আর শেষ মুহূর্তের কেনাকাটায় তাই গুরুত্ব পাচ্ছে এসব পণ্য। ঈদ সামগ্রীর বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। কেরানীগঞ্জের মোহাম্মদ পিন্টু 2 ছেলেকে সাথে নিয়ে রাজধানীর বাইতুল মুকাররমে এসেছেন টুপি কিনতে। আদরের সন্তানদের পছন্দ মতো কিনে দিচ্ছেন টুপি। আমরা টুপি আর আতর কিনতে। টুপি আর আতর কিনতে। টুপি কিনবো, ইনশাআল্লাহ তসবিহ কিনবো, আরো অনেক কিছু আছে কিনতে চেষ্টা করতেছি। ঈদ এগিয়ে আসার সাথে সাথে নতুন পোশাকের পাশাপাশি টুপি, আতর, জায়নামাজের দোকানে ভিড় বাড়ছে। উল, জরি আর সুতি কাপড়ের তৈরি বিচিত্র নকশার টুপি মিলছে দোকানগুলোতে। আফগানি, চীনা, ভারতীয় ও দুবাই টুপির বিক্রিও বেশ ভালো। কয়েক বছর ধরে মালয়েশিয়া, তুরস্কের টুপির চাহিদা বাড়ছে। অন্যান্য সময় আমাদের পাকিস্তানি এইসব টুপিগুলো বেশি বিক্রি হতো, এবার কমই বিক্রি হচ্ছে। তো একটু কালারফুল টাইপের নিতে চাচ্ছিলাম, তো পাইছি একটা, কিন্তু দামটা একটু বেশি চাচ্ছে আর কি। আজকাল লোক বেশি দেখা যাচ্ছে কিন্তু এতটা বিক্রি হচ্ছে না, কারো বাজেট হচ্ছে না, আর আমরা মালের দামও বাড়তি, আমরা কিন্তু বিক্রি করতে পারতেছি না। আতরের সুবাস মনে পবিত্র আবেশ আনে। ঈদে মনকে প্রফুল্ল রাখতে বয়স্করা একটু কড়া সুবাসের আতর বেছে নিচ্ছে। তরুণদের পছন্দ হালকা ঘ্রাণ। বাজারের বেশিরভাগ আতর আসে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে। পাশাপাশি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের আতরও। আমি গত সপ্তাহে একটা নিয়েছি, এখন আরেকটা নিতে আসছি। আমি মিডিয়ামটা একটু বেশি পছন্দ করি, এখন একটু হাই রেটটা দেখতে আসছি আর কি। মিডিয়াম দামের মধ্যেই বেশি চলে, দামি আতর তো খুব একটা বেশি মানুষ ব্যবহার করতে পারে না। ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ বৈচিত্র্যময় নকশা ও কারুকাজ করা জায়নামাজ। বাজারে তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, বেলজিয়াম থেকে আসা বিদেশি জায়নামাজের চাহিদাই বেশি। দাম পড়ছে 550 থেকে 5000 টাকা পর্যন্ত। অন্য দোকানে বেশি দাম চাই, এখান থেকে আমার দাম মতে আমি কিনছি, আয়তের ভিতরে কিনছি এই আর কি। টুপি কিনা হয়েছে
একটা জায়নামাজ কিনলাম, আর একটা জায়নামাজ লাগবে আমাদের। ওই যে চাইনার মধ্যে মোটা একটা ফোন মধ্যে আর কি জায়নামাজ কিনতে আসছি, ওইগুলোর মধ্যে নামাজ পড়তে একটু আরামদায়ক আর কি, একটু মোটা সাইজ। এক জায়নামাজে 60 টাকা সর্বনিম্নে, আর সর্বোচ্চ 200 টাকা 250 টাকা করে বাইরে গেছে এক জায়নামাজে। ঈদ সামনে রেখে অনেকে তসবিও কিনছেন। রমজানের সিয়াম সাধনা শেষে আনন্দ উৎসবের দিনে এই তসবি জপে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন তারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ইসরায়েলের পার্লামেন্টের ভেতরে এবং বাইরে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে নেসেটের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। টেনে হিঁচড়েও তাদের সরাতে পারেনি নিরাপত্তা বাহিনী। অন্যদিকে অধিবেশন চলাকালে জিম্মি মুক্তির দাবিতে অভিনব পন্থায় প্রতিবাদ করেন আইন প্রণেতারা। তবে নানামুখী বিক্ষোভ প্রতিবাদের মধ্যেও পাশ হয়েছে চলতি অর্থবছরের বিতর্কিত বাজেট। পার্লামেন্ট ভবনে যখন বাজেট অধিবেশন ঘিরে তোড়জোড়, বাইরে তখন বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ সহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ইসরায়েলিরা। টেনে হিসড়ে এমনকি চ্যাংদোলা করেও বিক্ষোভকারীদের হটাতে পারেনি নিরাপত্তা বাহিনী। সরকারকে বলতে চাই, তাদের থেকে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, তবে অবশ্যই সেটি আমলে নিতে হবে। আমার মনে হয় এখন দেশে নির্বাচন হওয়া অপরিহার্য। এত কিছুর পরও এই সরকার থাকবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিতে হবে। দুর্ভাগ্যবশত আমার পরিবারের এক সদস্যকে জিম্মি করে হত্যা করেছে হামাস। একটি নির্বাচিত সরকারের যে দায়িত্ব তা যদি আমাদের সরকার পালন করত, হয়তো তাকে মরতে হতো না। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সারাদিন উত্তপ্ত ছিল নেসেট ভবনের আশপাশের এলাকা। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও অনড় বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ নিরাপত্তা কর্মীরা। বেশ কয়েকবার হয়েছে সংঘর্ষের ঘটনা। পার্লামেন্টের ভেতরেও এদিন তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। বাজেট অধিবেশন চলাকালে হাতে 59 লেখা প্লেকার্ড নিয়ে সরকারের গাজানীতির প্রতিবাদ জানান বিরোধী দলীয় আইন প্রণেতারা। বর্তমানে জীবিত ও মৃত মিলিয়ে মোট 59 জিম্মি রয়েছে হামাসের কাছে। আমাদের সামনে যা নিয়ে আসা হয়েছে তা বাজেট নয়, এটি একটি চুরি, দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতি। মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী বিপর্যস্ত হয়ে পড়ছে। নিরাপত্তা ধ্বংস করার পর সরকার অর্থনীতিকেও ধ্বংস করছে। তুমুল বিতর্ক আর বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই পাশ হয়েছে ইসরায়েলের চলতি অর্থবছরের বাজেট। 756 মিলিয়ন শেকেলের বাজেটে প্রতিরক্ষা ব্যয় ধরা হয়েছে রেকর্ড 110 মিলিয়ন শেকেল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কানাডার নির্বাচনে ছড়ি ঘুরাতে পারে ভারত ও চীন। সন্দেহের তীর রাশিয়া পাকিস্তানের দিকেও। নির্বাচনের প্রায় 1 মাস আগে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে এমন চাঞ্চল্যকর তথ্য দিল দেশটির গোয়েন্দা সংস্থা CSIS। দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রভাব খাটাতে পারে দেশগুলো। দায়িত্ব নেয়ার 2 সপ্তাহেরও কম সময়ে গেল রোববার কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সিদ্ধান্ত অনুযায়ী 28 এপ্রিল দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। কিন্তু ভোটের প্রায় 1 মাস আগেই এতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করল দেশটির গোয়েন্দা সংস্থা CSIS। অভিযোগের তীর ভারত, পাকিস্তান সহ চীন, রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর বিরুদ্ধে। বলা হচ্ছে আগামী নির্বাচনে প্রভাব খাটাতে পারে 4 দেশ। AI প্রযুক্তির মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে বেইজিং, নয়াদিল্লি, এমন সতর্কবার্তা CSIS-এর। ঝুঁকির সম্ভাবনা রয়েছে রাশিয়া, পাকিস্তানের কাছ থেকেও। তবে কানাডার এমন অভিযোগকে অস্বীকার করেছে চীন। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। আমরা কখনোই কানাডার অভ্যন্তরীণ ইস্যুতে প্রভাব খাটাইনি, আর এমনটা করতে আমাদের কোনো আগ্রহও নেই। শুধু তাই নয়, কানাডার গোয়েন্দা সংস্থার দাবি, বিশ্বের আরও কয়েকটি দেশের নির্বাচনে AI প্রযুক্তির মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে দেশগুলো। এর আগে বিভিন্ন ইস্যুতে অটোয়ার সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় বেইজিং, নয়াদিল্লির। মাদক পাচারের অভিযোগে 4 কানাডীয়র ফাঁসি কার্যকর করলে উত্তেজনা দেখা দেয় 2 দেশের মধ্যে। আর শিখ নেতা হত্যা ইস্যুতে সম্পর্কে ফাটল ধরে নয়াদিল্লি, অটোয়ার মধ্যে। 6 ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করে কানাডা। 2019 এবং 2021 সালের নির্বাচনেও চীন, ভারতের বিরুদ্ধে একই অভিযোগ তোলে কানাডা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।